নমস্কার, নিউজ লাইভ বাংলার সাফ কথায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সাথে এবং আজকে সাফ কথাতেই আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছেন যে টপিক হচ্ছে বাংলাদেশ। কারণ আর মাত্র হাতে একটা দিনই বাকি, তারপরে বাংলাদেশের গণভোট বা সংসদ নির্বাচন। এবং এই যে জাতীয় সংসদ নির্বাচন, তার আগ মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যে ছবিটা রয়েছে, সেই ছবিটাও কিন্তু যথেষ্ট ভয়াবহ। এবং সেক্ষেত্রে বলতেই হয় যে কাজের সময় কাজই, আর কাজ ফুরলেই বাজি। কেন বললাম এই কথাটা? কারণ ঠিক 2024 সাল যখন শেখ হাসিনাকে উৎখাতের জন্য যে জেনজিরা প্রতিবাদে নেমেছিল, রাস্তায় নেমেছিল, আজকে সেই জেনজিরাই দেখা যাচ্ছে যে এবার উল্টো পথে হাঁটছে। তাই সব মিলিয়ে দাঁড়িয়ে এক প্রকার বলা যায় যে কি হতে চলেছে বাংলাদেশের পরিস্থিতি। কারণ এখনো পর্যন্ত বলা যায় যে বাংলাদেশে হিংসা যেন থামার কোনো নামগন্ধ নেই। ভোটের পরে আদৌ কি বদলাবে বাংলাদেশের প্রেক্ষাপট, নাকি বাংলাদেশের মানুষকে জ্বলতে হবে, হিন্দুদের জ্বলে পড়ে মরতে হবে, সেই কথাই আজকে তুলবো এই আলোচনার মধ্যে। তবে আমার সাথে থাকবেন অতিথিরা। ইতিমধ্যেই বাংলাদেশের ইতিহাসে যে প্রথমবার জাতীয় নির্বাচন বা গণভোটের ফলাফল, সেটা কিন্তু একই দিনে হতে চলেছে। শুধু তাই নয়, তার পাশাপাশি বাংলাদেশের এই যে যে দল, রাজনৈতিক দল রয়েছে, তার মধ্যে সাকল্যে প্রায় 51টি দল খেলছেন, কিন্তু সেই জায়গাতে বাদ রয়েছেন আওয়ামী লীগ। অর্থাৎ বাংলাদেশের একটা সময়ে দাঁড়িয়ে যে রাজনৈতিক দল ছিল ক্ষমতায়, সেই দল আজকে নিষিদ্ধ বা ব্যান। তারা বাদ দিয়ে 51টা দল খেলতে চলেছেন 300 আসনের ক্ষেত্রে। তাই এই যে সব ক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাদেশের ভবিষ্যৎ কি আগামী 12 তারিখের পর, সেই চিত্র অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। এ নিয়ে থাকবে আলোচনা। আমি একটু শুরুতেই জানিয়ে রাখবো আমার সাথে আলোচনাতে থাকবেন এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন তৃণমূল নেতা অভিজিৎ মজুমদার। আমি স্বাগত জানাচ্ছি অভিজিৎ দাকে। আমার সাথে এই মুহূর্তে একেবারে বাংলাদেশ থেকে সরাসরি জুড়ে গেছেন আওয়ামী লীগের নেতা আব্দুর রহমান। আমি স্বাগত জানাচ্ছি আব্দুর দাকেও। এবং একই সাথে আমার সাথে জুড়ে যাবেন অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক ঝর্ণা বনি। আমি আর কিছুক্ষণের মধ্যেই তাকে হয়তো কানেক্ট করে নেব। এবং তার সাথে থাকবেন কলকাতা থেকে রাজনৈতিক বিশ্লেষক দীপ সাহা। অন্যদিকে কোচবিহার কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যক্ষ ডক্টর সুকান্ত ঘোষ, তিনিও থাকবেন, আমাদের সাথে জুড়ে যাবেন আর কিছুক্ষণের মধ্যে। হাইলাকান্দি লালা কলেজের প্রিন্সিপাল ডক্টর হিমব্রত চক্রবর্তী, তিনিও জুড়ছেন আর কিছুক্ষণের মধ্যেই। তো আমি এই ছজন যারা অতিথিরা থাকবেন তাদের প্রত্যেকে নিয়েই থাকবো আলোচনাতে। তবে আমি শুরুতে একটু বাংলাদেশের থেকেই শুরু করবো আলোচনাটা। আব্দুরদার কাছে আমি প্রথমেই যাব। আব্দুরদা, আর একটাই দিন বাকি রয়েছে এবং আজকের দিন প্রায় শেষ হতে চলেছে। আজকে সড়ক প্রচার শেষ হয়ে গেল, আমরা সকাল থেকেই দেখলাম। তার আগে পরে যদি মিলিয়ে বলি, তাহলে রাজনৈতিক দলের নেতৃত্ব থেকে শুরু করে ইউনূস ইতিমধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণও রেখেছেন। কি মনে হচ্ছে বাংলাদেশে এই যে গণতন্ত্রের উৎসব, তা কি সত্যি সত্যি উৎসবের আকারে হচ্ছে, নাকি চাপের, ভয়ের, আতঙ্কের মধ্য দিয়ে গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব পালন হবে বাংলাদেশে? আব্দুল্লাহ। সংশ্লিষ্ট সকলকে। বাংলাদেশে আগামী পরশু 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি হতে যাচ্ছে, তা নিয়ে বিভিন্ন দলের জাতীয় নেতৃবৃন্দ এবং প্রার্থীরাও ইতিমধ্যে আপনারা দেখেছেন বক্তব্য রেখেছে। আর সেখানে আপনারা বিএনপি নেতা, জাতীয় নেতা আপনার মেজর আক্তারের একটি বক্তব্যকে যদি আপনি আমলে নেন, তাহলে দেখবেন উনি বলেছেন যে আগে আওয়ামী লীগ বিএনপি থাকায় যে প্রতিদ্বন্দ্বিতা হতো, প্রার্থীরা প্রার্থীকে চিনতেন এবং ভোটাররাও প্রার্থীকে চিনতেন। কিন্তু এই নির্বাচনটিতে যেহেতু কতগুলো অর্বাচীন দল, আপনি যেখানে বললেন যে 54টা 55টা দল, আসলে ওরা নাম সর্বস্ব, এদের কোনো নিবন্ধন নেই। নিবন্ধিত দল সম্ভবত 20 থেকে 22টা দল অংশগ্রহণ করছে এবং সবগুলোই আপনি জানেন যে সোকল্ড ইসলামিস্ট পার্টি। সেখানে এই অবৈধ দখলদার সরকার যে নির্বাচনটি করছে, এটা অত্যন্ত প্রহসনমূলক এবং সাজানো নাটক। এটা একটা ওয়েল ডিজাইন এবং ওয়েল স্ক্রিপ্ট, যেটা আগে ডক্টর ইউনূস অলরেডি তিনি সেই সবকিছু ড্রয়িং করে ফেলেছেন এবং তার এনজিও সরকার। আজকে বাংলাদেশের মানুষের আপনি যদি মিডিয়াগুলো দেখেন এবং আপনি যদি জরিপগুলো দেখেন এবং আপনি সোশ্যাল মিডিয়া, এখন সবচেয়ে মানুষের সবচেয়ে যেটা প্রতিবাদের ভাষা এবং মানুষের জানার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ভূমিকা রাখছে, সেই সোশ্যাল মিডিয়াকে দেখেন। আর সেখানে দেখবেন যে এই যে জেনজিরা আমাদের বিপক্ষে ছিল, আওয়ামী লীগের বিপক্ষে এই আন্দোলন করেছে, তাদের বৈষম্য বিরোধী আন্দোলন, কোটার বিরুদ্ধে, সেই তারাই আজকে বিভোগ। তাদের সেই ফ্যাসিনেশন কিন্তু কেটে গেছে। তারা আজকে 18 মাসের মাথায় এসে বুঝতে পেরেছে যে ডক্টর ইউনূস তার নেতৃত্বে এই দেশকে ধ্বংস করে দিয়েছে। এই দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি
সাম্প্রদায়িক সম্প্রীতি এবং যে বাংলাদেশের যে হাজার বছরের যে এখানে মানব জীবনের ধারা, সেই ধারাকে তারা ব্রেক করে দিয়েছে। এবং তাদের উদ্দেশ্যই এখানে তাকে কেন্দ্র করে একটা সকল ইসলামিস্টরা যারা পৃথিবীর বিভিন্ন দেশে আপনি জঙ্গিদের সাথে জড়িত ইসলামিক টেরোরিস্ট, বিশেষ করে আপনি যা জানেন যে এখানে যে আমাদের ধর্মভিত্তিক দলগুলো রয়েছে, তারা আপনার আফগানিস্তান থেকে লোকজনকে, জঙ্গিদেরকে তারা বাংলাদেশে নিয়ে গেছে এবং পাকিস্তান থেকে তো অহরহ জঙ্গিরা এখন বাংলাদেশে যাচ্ছে। তা আসলে এই নির্বাচন কোন অবস্থাতেই আপনার যে উচ্ছ্বাস, যে উদ্দীপনা সেখানে সেটা হবে না। কারণ এদেশের মানুষ কিন্তু আওয়ামী লীগকে ছাড়া কখনোই এই নির্বাচনকে মেনে নিবে না। আর ইতিমধ্যেই বাংলাদেশে আপনারা জানেন যে 1996 সালের 15 ফেব্রুয়ারিও খালেদা জিয়া একটি নির্বাচন করেছিলেন একদলীয়। সেই নির্বাচনটি কিন্তু 15 দিনের বেশি তিনি প্রধানমন্ত্রী থাকতে পারেননি। একদমই। আমি আসবো এই প্রসঙ্গে। অর্থাৎ আব্দুরদা যে কথা বললো অভিজিৎ দা, সেটা আমি যেমনটা শুরুতেই বলছিলাম, এই যে কাজের সময় কাজে, কাজ পুরোলেই পাজি, মানে আজকের দিনে দাঁড়িয়ে যারা জেনজিরা আন্দোলন করলো, ঠিক 2025 সালে যদি আমরা দেখি অগস্ট মাসে যে আমরা দেখলাম ছাত্র আন্দোলন একটা সোকল্ড নাম দিয়ে শুরু হলো, তার পেছনে আমরা দেখলাম যে অন্য কোনো মাথা কাজ করলো। আজকে তারা তাদের উদ্দেশ্যে সফল হওয়ার পর তাদের সেই সমস্ত কি যেন নিমেষের মধ্যে বদলে গেল। অভিজিৎ দা, বাংলাদেশের পরিস্থিতিটা দেখুন, তারা কিন্তু বুঝতে পেরেছে, যারা আন্দোলন করেছিল তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশকে বাঁচাতে গেলে একটা স্বতন্ত্র সরকার লাগবে। আর তারা যে ভুল করেছে সেটা এখন তারা নিজেরা বুঝতে পেরেছে। আর আমি ভাবি যে একটা ভুল হয়তো আগের গভর্নমেন্টও করেছিল, সেটা হচ্ছে, সেটা মানতে লাগবে, যে একটা ফুটবল মাঠ, সেই ফুটবল মাঠে যদি দুটো টিম না থাকে তাহলে কাকে গোল দেবে? গোল পোস্টে তো গোল করতে হবে। আজকে শেখ হাসিনা ম্যাডাম যেটা করেছিল, যে সেই সময় কিন্তু এই যে অপর হ্যান্ড দল তাদেরকে বিভিন্নভাবে কিন্তু ইলেকশন করতে দেয়নি। তো ইলেকশন যদি বিরোধী না থাকে তাহলে তো এই পরিবেশ তৈরি হবে। আজকে হয়তো তারা উপলব্ধি করছে, যখন নাকি ব্যান্ড হয়েছে শেখ হাসিনার পার্টি, এখন বলছে যে আমরা সবাই তারিককে সাপোর্ট করব, তাই তো এরকমই বোধহয় ইঙ্গিত দিয়েছে। তো দেখুন, ভারতবর্ষের জন্যে বা পৃথিবীর যে কোনো শান্তিপ্রিয় সুষ্ঠু কান্ট্রির জন্যে একটা নাগরিকের অধিকার যেটা আছে সেটা প্রয়োগ করে ভোট করে নির্বাচিত করতে লাগবে। আর আমি ভাবি যে এই ইলেকশনে মৌলবাদীদের যতভাবেই, মৌলবাদী কান্ট্রিগুলো যারা ভারতের বিপক্ষে কাজ করে, যেমন পাকিস্তান, চীন, তারা যতই সহায় করুক, ইলেকশনের পরে আপনি দেখবেন যে তারিক বিপুল ভোটে, বিএনপি বিপুল ভোটে জিতবে। আর বাংলাদেশের যদি শান্তি ফেরাতে লাগে তাহলে বিএনপি দলকে জেতাতেই লাগবে। বিএনপিকে কি সত্যি আনানো সম্ভব? আমি একটু হিমব্রতদার কাছেই যাব। হিমব্রতদা, আজকের দিনে দাঁড়িয়ে যুব সমাজ যদি আমরা দেখি যে তাদের মাথায় কোথাও গিয়ে কি কাঁঠাল ভেঙে খাচ্ছে আজকে কোনো পাকা একটা মাথা বা পাকা কোনো দল? আর যেমনটা অভিজিৎদা বলছিল, সত্যি কি তাহলে বিএনপির প্রত্যাবর্তন এবার? হ্যাঁ, কথাটা হচ্ছে যে আজকে যেখানে বাংলাদেশ দাঁড়িয়েছে সেটা হচ্ছে আমাদের আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ একটা ছিন্নমূল দেশ হয়ে দাঁড়িয়েছে। একটা দেশের স্থাপত্য, ওর ইতিহাস, একটা দেশের রচনা, গান, সংস্কৃতি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দেশের যে ফিলসফি অর্থাৎ দর্শন, সেই সব কিছুই যখন একটা বৈদেশিক প্রভাব পড়ে তখন সেই দেশের যারা যারা নবীন যারা আছে তাদের মানসিকতাটা পাল্টে যায়। এবং তার সাথে জড়িত রয়েছে যে আমেরিকান ডিপ স্টেট। একটা কথা পরিষ্কার, আজকে ভারত মহাদেশের ভূখণ্ডের মধ্যে এই পাকিস্তান, বাংলাদেশ, এরা কেন এতদিন বাদেও স্থির হতে পারলো না? কারণ যতদিন পর্যন্ত একটা দেশ একটা বিদ্বেষের রাজনীতি করে চলেছে এই দেশগুলো, ততদিন পর্যন্ত এরা কিন্তু নিজেরা খুঁজে পাচ্ছে না।
তবে হ্যাঁ, এবার বিএনপির হয়তো এটা একটা সুযোগ, বিএনপির তারিখ বলুন বা বিএনপির সাথে জড়িত হয়ে অন্যান্যরা চলে আসবে, কিন্তু কতটুকু এই পার্টি এককভাবে আবার বাংলাদেশকে একটা গণতান্ত্রিক ধারাতে ঘুরিয়ে আনতে পারবে, সেটা একটা প্রশ্নের ব্যাপার। কারণ সেখানে যে বিষটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেই বিষটা হচ্ছে ভারত বিদ্বেষ, তার সাথে মৌলবাদী চিন্তাধারা, এবং যে চিন্তাধারার পরিপ্রেক্ষিতে এই আন্দোলনটা, সেটা দেখবেন যেন মনে হচ্ছে যা কিছু পুরনো, যা কিছু প্রাচীন, যা কিছু ঐতিহ্যশীল, সবই যেন গুড়িয়ে দিতে হবে। এবং এই এই যে একটা উৎসব বলা হচ্ছে, গণতন্ত্রের উৎসব, ভোট হবে, তার সাথে সাথে কিন্তু একটা জিনিসও হচ্ছে যে যেটাকে ওনারা বলছেন যে জুলাই অভ্যুত্থান, ওটার একটা চার্টার সনদের একটা রেফারেন্ডাম হবে। মানে ব্যাকডোর দিয়ে এটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে যা কিছু বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের আগে হয়েছে সবকিছু মুছে ফেলতে হবে, নতুন করে নতুন চিন্তাধারা যেটা স্যুট করছে আমেরিকান ডিপ স্টেট বা ওয়েস্টার্ন ডিপ স্টেট এবং মৌলবাদী চিন্তাধারা এবং অ্যান্টি ইন্ডিয়ান বা ভারত বিরোধী যে চিন্তাধারা সেটাকে স্যুট করছে, সেটার আপনার বহিঃপ্রকাশ বারংবার দেখেছি এই কিছু মাসের মধ্যে। বারংবার উত্তর পূর্বের দিকে হানা, বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া হয়েছে, আমাদের চিকেন নেককে কেটে দেওয়া হবে। এবং ভুলে গেলে হবে না যে আমাদের দেশেও সেই একই আওয়াজ উঠেছিল কজনের, যারা আজকে জেলে রয়েছে, শারজিল ইমামের মতন লোকেরা। তো এটা একটা বৃহত্তর চক্র। আমি আশা রাখবো যে বিএনপি জিতবে, কিন্তু বিএনপিকে ঘুরে দাঁড়াতে হবে, নিজের দেশকে যদি এবং বাঁচাতে হয় হিমন্তদা, তাহলে এই যে এই এই মৌলবাদী মুহূর্তে শক্তির দাঁড়িয়ে বিরুদ্ধে যেহেতু এবং ডিপ হাসিনা নেই, স্টেটের বিরুদ্ধে যেতে হবে। এই মুহূর্তে হাসিনাবিহীন দেশে এই মুহূর্তে যদি বলি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তো তাহলে অনেকটা এগিয়ে রয়েছেন তারিখে, যেমনটা অভিজিৎ দাও বলছিলেন। হ্যাঁ, না তা ঠিক, কারণ 51টা পার্টি পার্টিসিপেট করছে, কিন্তু সেই 51টা পার্টির মধ্যে যদি একটা মানে পুরনো পার্টি বা মোর অ্যাকসেপ্টেড পার্টি যদি আমরা নিই, তাহলে বিএনপি হচ্ছে দ্য অল্টারনেটিভ। একদম। কিন্তু একটা কথা আমি বলে রাখতে চাই এখানে, যে এখানে কিন্তু আপনারা, মানে আমি তো আশ্চর্য হব না যদি কোনো মৌলবাদী পার্টি মাথা চাড়া দিয়ে ওঠে। কারণ বাংলাদেশের মধ্যে একটা ধারার সৃষ্টি হয়েছে যেখানে বেশিরভাগ নবীনদের মাথাটা খেয়ে ফেলা হয়েছে। ওদের চিন্তাধারাটা ভারত বিরোধী বুদ্ধি এবং চিন্তাধারার মধ্যে এমন ভাবে ওদেরকে নিয়ে যাওয়া হয়েছে যে যেন মৌলবাদ করাটাই হচ্ছে বাংলাদেশের নতুন পরিচয়, এবং সেটাই কিন্তু ওদের দেশের সর্বনাশের দিকে, যেমন আমরা বলে থাকি যে উদ্দেশ্য দেখেছিলাম জুলাই আন্দোলনের, মানে সেটা বর্তমানে আমরা দেখতেই পাচ্ছি না, তার কোনো অস্তিত্বই নেই মনে হচ্ছে। হ্যাঁ, কারণ ওরা বুঝে গেছে যে পুরো খেলাটাই হচ্ছে একটা ডিস্টেবিলাইজড দেশ তৈরি করা। আমি একটু আব্দুলদার কাছেও যাব। আব্দুলদা, এই যে হিমব্রতদা বা অভিজিৎদা ঠিক যেমনটা তুলে দিচ্ছিলেন যে পুরো খেলাটাই অন্য কিছু ছিল, অন্য কিছুর মোড়ক দেওয়া। সামনে আমরা দেখেছি সবাই হয়তো কোনো পক্ষপাতিত্ব বা কোনো সেই জায়গায় আমরা দেখছিলাম কাজ থেকে শুরু করে যে সমস্যাগুলো তারা তুলে ধরছিলেন বিশেষ করে, সেটা কি একেবারেই ছিল না? তার কথা একটু জবাব দিতে চাই। উনি সম্ভবত একটু মিস ইনফরমেশন উপস্থাপন করেছেন। তারেককে আওয়ামী লীগ কোনো সমর্থন দেয়নি, এবং এই নির্বাচনে আওয়ামী লীগ প্রতিহত করছে না। কিন্তু যেহেতু আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠীকে তারা নির্বাচনের বাইরে রেখেছে, তাই আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বান করেছেন বাংলাদেশের মানুষকে, সকল ভোটারদেরকে এবং আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদেরকে এই নির্বাচনে ভোট দেয়া থেকে বিরত থাকার, মানে ভোট বর্জন করার, ভোট বয়কট করার। এ হলো এক। আমি আরেকটু বলি যে দাদা যেটা বললে যে আওয়ামী লীগের নির্বাচনে যে ত্রুটি, আমি আপনাকে বলি যে 2014 সালে থেকে 14 সাল, 18 সাল এবং 24 সালে যে 3টি নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনগুলোতে কিন্তু আওয়ামী লীগ তখন রাষ্ট্র ক্ষমতায় ছিল। ওদের মূল আপত্তি ছিল আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে ওরা নির্বাচন করবে না। এখন তার মানে হচ্ছে আপনি আরেকটা বিরোধী দলকে এনশিওর করতে হবে যে আপনারা ক্ষমতায় আসুন, আপনাদেরকে আমরা ক্ষমতা হাতে তুলে দিচ্ছি,
ওরা হচ্ছে এই নিশ্চয়তা চাচ্ছিল, আর যার কারণে কিন্তু ওরা নির্বাচনে অংশগ্রহণ করেনি। আওয়ামী লীগ কিন্তু তাদের নির্বাচনী কর্মকাণ্ড বা তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে বিরত রাখেনি। এমনকি 2014 সালের নির্বাচনের আগে প্রধানমন্ত্রী স্বয়ং বেগম খালেদা জিয়াকে ফোন করেছিলেন যে আপনি আসুন, কতটা কি চান, কতটা মন্ত্রিসভা চান, সেইটা গেল এক আলোচনা। কিন্তু এই নির্বাচনটি কিন্তু এই অবৈধ দখলদার সরকারের এই অবস্থাতেও কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে যেতে চেয়েছে, কিন্তু তারা কিন্তু আমাদের নিবন্ধন অবৈধভাবে বাতিল করেছে কলমের খোঁচায়, যেটাকে নির্বাহী আদেশে বলা হয়। আমাদের আদালতে কিন্তু আমাদের বিচার হয়নি এবং আদালতে কিন্তু আমাদের নিষেধাজ্ঞা দেয়নি, এটা তাদের একান্তই মন করা এবং ইল্লিগালি করেছে। আর আপনারা জানেন যে এই লাস্ট 15 মাসের এই ইউনূস সরকারের যে যে অবস্থান, তাদের যে কর্মকাণ্ড, তা দিয়ে কোনো অবস্থাতেই প্রমাণ হয় না যে এই নির্বাচনটি একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। অন্তর্বর্তীমূলক তো প্রশ্নই আসে না। বেশ, নির্বাচন এখানে অবাধ তারা সুষ্ঠুভাবে যেটা হবে না করছে, এমনটাই দাবি করছেন আওয়ামী লীগ নেতা। আমি আসবো, আমি একটু যাব দীপদার কাছে। দীপদা জুড়ে গেছেন কলকাতা থেকে। দীপদা, এই যে আলোচনা আমাদের চলছে অনেকক্ষণ ধরেই বাংলাদেশের প্রেক্ষাপট এবং কি হতে চলেছে, কারণ আর একটা দিনই বাকি, তার আগেও কিন্তু দেখতে পেলাম কি যে হিন্দু খুন হচ্ছে। তার মানে কোন দিকে, কোন পথে, কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ, সেটা আজকের দিন আমাদের আর বুঝতে কোনো বাকি নেই। এরই মধ্যে আদৌ কি স্বচ্ছ ভোট হওয়া কোনোভাবে সম্ভব রয়েছে? স্বচ্ছভাবে ভোট হওয়াটা তো আমার তো মনে হয় না খুব একটা মানে হতে পারে আর কি। এরকম ভাবে হওয়ার কোনো আমি কারণ দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। কারণ প্রথমত হচ্ছে যে দেশটা এখন নিজেরা সাম্প্রদায়িক হয়ে রয়েছে আর কি, মানে ধর্মের ভিত্তিতে এখনো মানে হিন্দুদের থেকে খুন করা থেকে শুরু করে মারা এখান থেকে বিরত হয়নি, তাহলে সেখানে দাঁড়িয়ে তাদের যে ভোটটা স্বচ্ছ হবে আমার তো মনে হয় না। কারণ আজকের দিনে ওদেরকে তো এই হিন্দু ভোটও লাগবে, এই যারা হিন্দুরা রয়েছে, সংখ্যালঘুরা রয়েছে ওখানে, তাদের ভোটগুলো তাদের লাগবে। তো এখনো যদি এই সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং প্রাণহানি হয়, তাহলে আপনি কি করে ভাবতে পারেন বা সাধারণ মানুষ কি করে ভাবতে পারে যে ভোটটা স্বচ্ছ হবে এবং সাম্প্রদায়িক হবে না এবং সেখানে কোনো রকম হানাহানি হবে না, প্রাণ মানে মৃত্যু হবে না। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে বাংলাদেশে আমি আগেরবার আপনাদের এই না স্বাভাবিক ব্যাপার, এটা তো হওয়ার কথা নয়। কারণ এরা যে গণ অভ্যুত্থান বা এই জুলাই মাসে যে অভ্যুত্থানটাকে এরা সামনে নিয়ে এসেছে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কাছে, এটা একটা হাওয়া বেসিক্যালি, ঠিক আছে। এটা একটা মাদক নেশায় জর্জরিত একটা মৌলবাদী আশকারা বেসিক্যালি। তো সেই জায়গা থেকে এরা আজকে দাঁড়িয়েছে, এটা কোনো পুনর্জাগরণ বা রেনেসা নয়, ঠিক আছে। এখানে কোনো অভ্যুত্থান নেই। যে অভ্যুত্থানটা হয়েছিল এটা একটা জাতিকে পুরনো ইতিহাস, যেটা একটু আগে আমি শুনলাম যে যত ইতিহাস আছে সেগুলোকে মিটিয়ে দেওয়া। তো এই ধরনের ভেন্ডিকটিভ যাদের আচরণ, সেই ধরনের জাতি, মানে যারা এখন এই জাতিটাকে আমি জাতি বলতে বাধ্য হচ্ছি, যারা বাংলাদেশকে এখন রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে, যে এইটা কোনো কালে ছিল না এবং তারা যদি এইভাবেই চালিয়ে যায় তাহলে আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ খুব একটা ভালো হবে না। যতই ভোট হোক যাই হোক, তাদেরকে এই ধরনের মৌলবাদী বিষয় থেকে বেরিয়ে আসতে হবে। তাদেরকে এই সাম্প্রদায়িক, এই যে হিন্দু মুসলিম এই বিষয়গুলো থেকে ইমিডিয়েটলি এই ধরনের বিষয় থেকে তাদেরকে সরতে হবে, তাদেরকে দেশে শান্তি ফিরিয়ে আনতে হবে। কি মনে হয়? দেখুন, যদি ঠিকমতো ভোট হয় তবে এবার হবে, কেন সারা পৃথিবীর নজর আছে। আমি ভাবি যে এবারে শান্তিপূর্ণ ভোট হতেই লাগবে। আর 48 ঘন্টা বাকি রয়েছে, আর তার মধ্যেই আবারও আজকে থেকে যে খবর উঠে আসছে, খুন, একের পর এক খুনের খবর, রক্ত ঝরছে, সাংবাদিকদের তুলে নিচ্ছে, গণতন্ত্রকে মানে মুখ খুলতেই দেওয়া হচ্ছে না। তারপরেও তাহলে কি মৌলবাদীদের কাজই হচ্ছে গণতন্ত্রকে ধ্বংস করা। তো যেহেতু মৌলবাদীরা গণতন্ত্রকে ধ্বংস করছে, তাই আমি ভাবি যে যারা হিন্দুরা আছে, দাদা যে বললেন যে হিন্দুরা কাকে ভোট দেবে, আমি মনে করি যে হিন্দুরা আগেও তো বিএনপি ওখানে মিনিস্ট্রি করেছে, প্রাইম মিনিস্টার ছিল, তো ওর জন্য আমি ভাবি যে মৌলবাদীর থেকে এই বিএনপি অনেকটা শান্তিপূর্ণভাবে হয়তো শাসন করবে।
আর করতেই লাগবে। কারণ হচ্ছে যে বাংলাদেশ এখন ধ্বংসের পথে। আজকে বাংলাদেশে কোনো ইন্ডাস্ট্রি নেই। বাংলাদেশে যেটা বস্ত্রশিল্প, যেটা নাকি বাংলাদেশের বস্ত্রশিল্প সারা পৃথিবীতে পরিচিত ছিল, সমস্ত বস্ত্রশিল্প খবর নিয়ে দেখুন সব ফ্যাক্টরি বন্ধ হয়ে ওদের মেশিনারিগুলো শুধু হয় নিয়ে গেছে, নালে ওটাকে বন্ধ করতে বাধ্য করেছে। তো মৌলবাদী বা পাকিস্তান যাদের সাপোর্ট করছে বা কোনো একটা স্বার্থর কারণে হয়তো বা চীন যাদের সাপোর্ট করছে, তারা যে একটা ইলেকশনের পরে তারা যে আবার জিতে আসবে, আমার মনে হয় না। যে কোনো সুস্থ সমাজ বা যখন ভোট হচ্ছে, নাগরিকরা যখন অধিকার পেয়েছে, আমি ভাবি যে বাংলাদেশে আসলেও কি এই প্রেক্ষাপটটা বদলে যাওয়া সম্ভব রাতারাতি? দেখুন এখন যা পরিস্থিতি, তাতে বিএনপি আসলে নিশ্চয়ই প্রেক্ষাপটটা আরো সুন্দর হতে লাগবে। কারণ হচ্ছে না হলে যেসব সংস্থা আছে যারা, বাংলাদেশের কাছে তো কোনো পয়সা নেই আজকের ডেটে, বাংলাদেশ তো দেউলিয়া হয়ে গেছে। দেউলিয়া থেকে যদি উদ্ধার হতে হয় তাহলে বাংলাদেশকে শান্তি বজায় রাখতেই হবে। আর বাংলাদেশ এগোচ্ছে, এরা পাশ্চাত্য ডিপ স্টেটের কিন্তু একটা ভিকটিম হয়ে গেছে। আর আজকে আমার মনে হয় বাংলাদেশের হিন্দুরা ভোট দিল কিনা সেটার কোনো মানে রাখে না। কারণ বাংলাদেশের হিন্দুরা খুব একটা ভোট দিলেও না দিলেও তাতে কোনো আসে যায় না। কারণ আজকে যেটা হিন্দু খুন হচ্ছে 24 ঘন্টা 48 ঘন্টা আগে, এটা হচ্ছে ভোটের মৌলবাদী প্রচার। কারণ এই প্রচারটাই হচ্ছে হিন্দু বিদ্বেষ, ভারত বিদ্বেষটা দেখাতে হলে একটা হিন্দু খুন করতে হবে, তাহলে আমাদের মৌলবাদী শক্তিটা আরো বেশি করে একত্রিত হবে। কারণ বিএনপি জিতলেও বিএনপি কিন্তু মৌলবাদী শক্তির হাতে বাধা থাকবে। বাংলাদেশের ভবিষ্যৎটা ভীষণ খারাপ যতক্ষণ না পর্যন্ত ওরা বুঝতে পারবে যে ওদের মানসিকতা এবং কর্মকাণ্ডের মাধ্য দিয়ে ওরা পেছনের দিকে যাচ্ছে। একটা সমাজ যেটা পিছিয়ে পড়ছে এবং নিজের অবনতি এবং ক্ষয়ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছে। তবে ভারতের প্রেক্ষাপটে আমি বলতে চাই যে বাংলাদেশে কি হয় কি না হয় সেটা আজকের ভারতবর্ষকে নাড়াতে পারবে না। কারণ ভারতবর্ষ আজকে শক্তিশালী দেশ, কূটনৈতিক দিক দিয়েও ভীষণভাবে প্রখর, এবং ভারত সব দিকে নজর রাখছে। দুঃখ একটাই, বাংলাদেশের যারা হিন্দু রয়েছেন তাদের জীবন আরো খারাপ হয়ে যাবে, সেটা বিএনপি জিতুক আর অন্য কেউ জিতুক, কারণ ওরাই হবে বলির পাঠা। সেই জন্যে আমাদের উচিত ভারতবর্ষ যাতে বাংলাদেশের হিন্দুদের জন্য কিছু করতে পারে, প্রয়োজনে ওদেরকে ভারতবর্ষে নিয়ে আসা যেতে পারে, সেই ব্যবস্থা করার আমাদের দরকার। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠু সবল হবে সেটা আশা করে লাভ নেই, কারণ ওনারা এখন বিপথে চলছেন। তাই আমার মনে হয় বাংলাদেশের হিন্দুরা খুব একটা ভোট এই যে পরিস্থিতি রয়েছে ভোটের পর বা ভোটের আগে কোন দিকে বাংলাদেশ রয়েছে তো আমরা সকলেই জানি। সেই জায়গায় আদেও কি কেউ সুষ্ঠুভাবে কাজ করতে পারছে? সেখানে আইন শৃঙ্খলা হোক বা গণতন্ত্র হোক বা একেবারে নির্বাচন কমিশন হোক, সবটাই তো হাতের পুতুল এই মুহূর্তে দাঁড়িয়ে। তাতে দাঁড়িয়ে কিন্তু যে জুলাই বিপ্লবের যারা আন্দোলন করেছিল, তথাকথিত আন্দোলন, তার যে লাভটা বা গুড়টা খেতে বসেছে দুজন, মানে একজন 67 বছর বয়সের ইসলামপন্থী নেতা, এনসিপির সমর্থনে জামাতের প্রার্থী আমির রহমান, আরেকজন হচ্ছে খালেদা জিয়ার পুত্র তারেক রহমান, তার বয়স 60। তাহলে তুমি বুঝতেই পারো জেনজির যে আন্দোলন, যার জন্য বাংলাদেশ জুলাই অভ্যুত্থানের একই সঙ্গে নির্বাচনের সঙ্গে কিন্তু জুলাই অভ্যুত্থানের সেটাকে পাশ করানোর জন্য ভোট হবে কি, তার মানে জেনজিটা একেবারে স্বপ্নে দেখানো, এবং এর পেছনে এই যে আমি যেমনটা তুলছিলাম যে একটা কোনো পাকা মাথার চক্র রয়েছে, সেটাই কি তাহলে আজকের দিনে একেবারে পরিষ্কার? একদম। এবং যারা জুলাই তথাকথিত বিপ্লবী তারা নিজেরাই বলছে, আমি তথাকথিত বলছি কেন, কারণ তাদের ওটা বিপ্লব ছিল না। তারা যেটা করেছিল সেরকম মব লিঞ্চিং ছাড়া কিছু নয়, এবং তারা সেই লভ্যাংশটা খেতে দিচ্ছে এই জামাতপন্থী, ইসলামপন্থী, তথাকথিত কিছু যারা হচ্ছে রাজাকার তাদেরকে। সুতরাং
যেভাবে জাতি মানে জুলাই বিপ্লবের ভাবনা তাদের মধ্যে ছিল, একটা স্বতঃস্ফূর্ত বিপ্লব, আমি ধরেই নিলাম, সেটার থেকে কিন্তু জামাত সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে। তোমার এটা মাথা রাখতে হবে যে বিএনপি কিন্তু 277টার বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং তারপরেই করছে কিন্তু জামাত। সুতরাং এনসিপিও কিন্তু খুব কম আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সেখানে দাঁড়িয়ে এই যে হিন্দু নিধন, এই হিন্দু নিধনটা বন্ধ হওয়া এই এখন সম্ভব নয় এত তাড়াতাড়ি। কারণ তোমার মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগ চলে যাওয়াতে হিন্দুদের যে আবাসস্থল, মানে একটা ন্যাচারাল হ্যাবিটেট বলতে পারো, যেটা প্রথম থেকে, সেটা আওয়ামী লীগ। সুতরাং আজকে আওয়ামী লীগ না থাকাতে কিন্তু সেই জায়গায় হিন্দুদের একটাই জায়গা থাকছে, সেটা বিএনপি কে ভোট দেয়া। এবার বিএনপি কে ভোট দিয়ে যদি জয়যুক্ত করে, তাহলে তোমার মাথায় রাখতে হবে যে জুলাই বিপ্লবের যে ফানুস উড়িয়েছিল তথাকথিত জুলাই বিপ্লবের আন্দোলনকারীরা, তারা কিন্তু শেষ অবস্থায় গিয়ে হয়তো ধরলাম তারেক রহমান জিততে পারলো না, তাহলে আমি ইসলামপন্থী জামাত সেই আমিরের কথাই বলতে হয়, তাহলে তার হাতের পুতুল হিসেবে এই জুলাই বিপ্লবীরা থাকছে। তাহলে কোথাও গিয়ে পারিপার্শ্বিক যে শক্তিগুলো যারা ভারত বিরোধী, তারা যে এর মধ্যে চক্রান্ত করেছিল, এটা দিনের আলোর মতো পরিষ্কার। এবং তোমাকে বুঝতে হবে এই নির্বাচনে, এই যে এতটা সময় নির্বাচন কমিশন বলছে সময় লাগবে জুলাই কনভেনশনের জন্য, আদৌ কি সুষ্ঠু নির্বাচন হবে? যদি হয়, আমি আবারও বলছি যে একটা রাজনৈতিক দলকে ব্যান করে দিয়ে সেই জায়গাতে যদি সুস্থ রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চায়, সেটা তো প্রথমেই হবে না। কিন্তু তুমি যদি ধরেই নাও, যদি বিএনপি তারেক রহমান 17 বছর পর এসে তিনি যদি চেষ্টা করেন, তাতে হয়তো পরিবর্তন হতে পারে। কিন্তু ইসলামপন্থী জামাতিরা যেভাবে ক্ষমতার বিস্তার করেছে, তারা এই যে কয়েকজনকে ব্যবহার করে জুলাই বিপ্লবের ওই যে জেনজি, মানে এদেরকে ব্যবহার করে বিপদগামী করেছে। সুতরাং বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, তাতে কিন্তু বলতেই হয় যদি বিএনপি আসে তাহলে কিন্তু মন্দ হবে না। কারণ এই কারণে বলছি যে হিন্দু নিধনযজ্ঞ যেটা চলছে, যদি জামাতের হাতে চলে যায় বা এনসিপির হাতে চলে যায়, তাহলে কিন্তু জনগণ বিপদগামী হবে। কারণ তুমি দেখতে পেরেছো জুলাই বিপ্লবের ফলে মানুষের মধ্যে যে অসন্তোষ, তারা গাড়ি আটকে কথায় কথায় ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করা শুরু করেছিল এবং কোনো কারণ ছাড়াই সাধারণ মানুষ কিন্তু গর্জে উঠেছিল। কিন্তু আমার প্রশ্ন এবং আরেকটি কদিন আগেও জায়গায়, আমরা দেখেছিলাম সাধারণ মানুষ জানাচ্ছিল যে এই যে ঘটনাগুলো চলছে, তাতে করে তারা সবথেকে বেশি সাফার হচ্ছে। এবং সেই জায়গাতে শুধুমাত্র হিন্দু নয়, ইসলাম ধর্মেরও রয়েছেন বহু মানুষ। একদমই শুধু কিন্তু হিন্দু নয়, আমি সেটাই বলছি যে মানুষ কিন্তু তিতি বিরক্ত। শুধুমাত্র হাদির মতো ভারত বিরোধিতা করে, যে হাদি নামক মানে ছেলেটিকে এত মহিমান্বিত করা হলো, কাজী নজরুল ইসলামের পাশে তাকে সমাধিস্থ করা হলো, ভাবা যায়? একজন বিশ্বকবি যিনি একটা অন্য পথ দেখিয়েছে বাংলাদেশকে, বাংলাদেশের জাতিকে একটা অন্য রাস্তা দেখিয়েছে, তার পাশে হাদির মতো একজন মানে ভারত বিরোধী ইসলামপন্থী রাজাকার তার সমাধিস্থ করা হয়, তাহলে বলতেই হয় সেখানে কি আর আদৌ রাজনৈতিক সংস্কৃতির সেই পরিবেশ রয়েছে, গণতন্ত্র রয়েছে? যে কথায় কথায় স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, সেই হাদি থেকে শুরু করে তথাকথিত নাহিদ থেকে শুরু করে আসিফ থেকে শুরু করে, এই যে যেগুলো বাল্যপানা করেছিল, মানে যেটা রাজনৈতিক দলের মূল জায়গা, যে একটা সুষ্ঠু গণতন্ত্র যার মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী করা যায়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষ বুঝতে পেরেছে। আমার মনে হয় ব্যালট বাক্সে এটা দেখা যেতে পারে যে বিএনপির হাতে যদি বাংলাদেশ থাকে, তাহলে তুমি বলতে পারো যদি সংখ্যাগরিষ্ঠতা পায়, আর যদি তাদের অন্য দলের সহায়তা নিতে হয়, তাহলে কিন্তু রাজনৈতিক অঙ্ক অন্যদিকে যেতে পারে। কারণ এখন বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ভারত বিরোধিতা সবচেয়ে বড় অস্ত্র। মানে যারা যারা এই ভারত বিরোধিতা করতে পারে, তুমি পাকিস্তানেও তাই, মানে অদ্ভুত রাজনৈতিক একটা সংস্কৃতি চলে। সুতরাং এইটাকে হাতিয়ার করে এনসিপির এই তথাকথিত কিছু জেনজির মানে মুখ, তারা চেয়েছে আন্দোলনকে বিপদগামী করতে। এখন দেখার, বাংলাদেশের সুস্থ গণতন্ত্রকে যারা ভালোবাসে, তারা কিন্তু আওয়ামী লীগেরও প্রচুর মানুষ রয়েছে, তারা হয়তো আর সুযোগ না পেয়ে
এবার হয়তো বিএনপি কে ভোট দিতে পারে। মানে এবং এবারে দেবে। আওয়ামী লীগের বদলে বিএনপির উপরে কোথাও গিয়ে একটা ভরসার জায়গা রাখতে পারেন বাংলাদেশের মানুষজন, যেটা এখনো পর্যন্ত একদম। ধরে নেওয়া হচ্ছে। আমি এই আলোচনাতে আসবো আরো একবার। এই যে পরিস্থিতি চলছে, তাতে করে হিমব্রতটা কিছুক্ষণ আগে বলছিলেন যে ভারত সরকারের ভূমিকা বা নিয়েও তিনি তুলেছিলেন কিছু প্রশ্ন, যে কি হওয়া উচিত বা আরো কোথায় গিয়ে ফাঁকফোকর রয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের যখন এই পরিস্থিতি, তখন কিছুক্ষণ আগে সুকান্ত দাও বলছিলেন যে এত সহজে স্বাভাবিক হওয়ার কোনো উপায় নেই, সময় লাগবে। কি মনে হচ্ছে দীপদা? দেখুন, ভারত সরকার তার যা রোল সেটা অলরেডি সেটা প্লে করেছে, এবং সেই কারণেই কিন্তু আজকের কোথাও ভারতের প্রচ্ছন্ন মদতে কিন্তু আজকের বাংলাদেশের এই সাধারণ আপনার নির্বাচন, ঠিক আছে, এবং সেখানে হঠাৎ করে তারেক আহমেদের দেশে ফিরে আসা এবং বিএনপির এই বারবারন্ত আপনি বুঝতে হয়তো হতে পারে, ঠিক আছে। এখানে ভারতবর্ষ এবং পৃথিবীতে যারা বাংলাদেশকে নিয়ে মানে বাংলাদেশের তো বেসিক্যালি বাংলাদেশ এমন একটা দেশ, ঠিক আছে, যারা নিজের যাদের থেকে তারা জন্ম পেয়েছে তাদেরকে বিশ্বাস না করে তারা আনুষঙ্গিক চারপাশের অন্যান্য দেশকে তারা বিশ্বাস করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষ তাদের প্রতি যে ধরনের কূটনৈতিকভাবে তাদেরকে যে জায়গা দিয়েছে বা তাদের সাথে যে সম্পর্ক মেনটেন করেছে সেটা যথেষ্ট প্রশংসনীয়। এবং যখন হাসিনার সরকার ছিল তখন ভারতবর্ষের রোলটা হয়তো অনেক বেশি ছিল। আগামী দিনে কি হতে চলেছে সেটা এই মুহূর্তে বোঝা যাবে না, বাট আমি এইটুকুনি বিশ্বাসী যে এই ইলেকশন যদি ফ্রি অ্যান্ড ফেয়ার হয় এবং যেই সরকার আসুক না কেন তার ওপর প্রচ্ছন্নভাবে ভারতের একটা মদত থাকবে, এবং তারা আগামী দিনে এই যে দাদা একটু আগে বললেন যে ভারতবর্ষের বিরোধিতা করলে তাদের তাদের মানে ধরুন আপনি ওখানে একজন টিকিট চাইছে, ঠিক আছে, কোন একজন এমপি, তো সে ভারতবর্ষের বিরুদ্ধে যত পারছে স্লোগান দিচ্ছে, তার দল তাকে বেশি টিকিট দিচ্ছে, ঠিক আছে, টিকিট দেওয়ার দিকে সে এগোচ্ছে, পাওয়ার দিকে। তো এই যে বিষয়টা বা সেখানে তার ভোট পাওয়ার যে প্রবণতা, এই জিনিসগুলো আগামী দিনে আস্তে আস্তে কেটে যাবে যদি তারা যে রাস্তায় মানে তারা মানে এখন যেটা ভাবছে যে আমরা এগোতে চাই আগামী দিনে একটা মানে দেশের উন্নতি, যেটা তারেক আহমেদ যখন দেশে ফিরেছিলেন তখন কিন্তু বলেছিল বাংলাদেশ চেঞ্জ হয়ে গেছে অনেক, ঠিক আছে, তার মানে চেঞ্জ, এই যে চেঞ্জটা তার চোখেও পড়েছে, এটা তো সাধারণ মানুষের পক্ষে, ওখানকার মানুষের পক্ষে চোখেও পড়েছে, পৃথিবীর মানুষের চোখেও পড়েছে। এটা তো নয় যে বাংলাদেশে চেঞ্জ হয়নি, এবং সেই চেঞ্জটা যে দলটাকে আজকে তারা ব্যান করেছে সেই দলের হাত ধরেই এসেছে, সেই দলের সুপ্রিমোর হাত ধরেই এসেছে। তো আজকের আগামী দিনে আজকের তারা সস্তা নেশায় মত্ত হয়ে যে বিপ্লব ঘটিয়েছে সেটার অবসান হবেই। এবং যদি এই ইলেকশনটা ভালো মতন হয়, যদিও এটাতে খুব ডাউট আছে, কিন্তু ইলেকশনের পরে হয়তো তাদের যদি কোনো রকম চিন্তাধারায় পরিবর্তন আসে, দেশের প্রতি তাদের ভালোবাসা এবং দেশের প্রতি তাদের আবেগ বাড়ে, তাহলে হয়তো আগামী দিনে তারা একটা সঠিক রাস্তায় যাবে এবং সেখানে ভারতবর্ষের একটা যথেষ্ট রকম ভারতবর্ষের সহযোগিতা থাকবে কূটনৈতিকভাবে। দেখুন, আজকে যারা ইউথ, যারা যুবক, তাদের তো পিঠে পিঠ থেকে গেছে, তারা তো বুঝতে পারছে যে বাংলাদেশ আজকে শেষের দিকে চলে এসছে। তাদের চাকরি তো বাদ দিন, তাদের রোজগার টোটালি বন্ধ। আজকে যে তাদেরকে যে কোনো একটা সংগঠন থেকে যে তাদের নেশাগ্রস্ত করেছে, তারা আজকে ফিল করেছে। তারা যদি ভাবে যে এখন বাংলাদেশে একটা স্বতন্ত্র নাগরিকদের ভোটে নির্বাচিত গভর্নমেন্ট যদি না হয়, তাহলে তো পৃথিবীর কোনো দেশ তাকে সাপোর্ট করবে না। আর এই পরিস্থিতিতে আজকের ডেটে কোনোদিনও মৌলবাদী শক্তি যদি উত্থান হয়, তাহলে তো সেই পাকিস্তান কন্ট্রোল করবে, কেন পাকিস্তান তো মৌলবাদীদের মদত দেওয়ার জন্যই পাকিস্তানের তো কোনো কাজ নেই, যার জন্য তারাও তো দেখছে যে ধীরে ধীরে পাকিস্তানও তো দেউলিয়া হয়ে গেছে, শেষ হয়ে গেছে। সুতরাং একটা মরা কান্ট্রির ওপর ডিপেন্ড করার থেকে একটা ভালো কান্ট্রির সঙ্গে বোঝাপড়া করাটাই তো ভালো। এই কারণে ভারত বিরোধী যারা করছে তারাই দেখবেন যে ভোট যখন নির্বাচিত গভর্নমেন্ট আসবে তখন তারা অনেক সুস্থভাবে ভারতের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে কাজ করবে।
কেন তাদের অভিজিৎ, যে একটা সময় দাঁড়িয়ে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখনও তো ভারতের সাথে যে খুব ভালো সম্পর্ক সেটা আমরা কখনোই দেখিনি, দেখুন কিন্তু এবারে কি তাহলে বদলাবে সিচুয়েশন? সিচুয়েশন চেঞ্জ হয়েছে। আজকে তারিখ দেখেছে যে অতদিন ধরে তাদের সমস্ত মানুষকে তাড়িয়ে দিয়েছিল, এবং আমি জানি যে তারা যখন অত্যাচারিত হচ্ছিল তখনও কিন্তু এই বিজেপি সরকার ছিল, এবং আমি মানে ঘনিষ্ঠভাবে জানি ভেতরের থেকে যে সেই সময় যদি এই তারিখ বলুন, আর তাদের একজন ডাক্তার ছিলেন বা তারিখেরও তো পা পুরো ভেঙে দিয়েছিল, এবং তাদের যখন নাকি তাদেরকে সব তাড়িয়ে দিচ্ছিল সেই সময় যদি কোনো দেশ সাপোর্ট করে সেটা হচ্ছে ভারতবর্ষ এদেরকে রক্ষা করেছিল। তার জন্য প্রত্যেকটা মানুষের যদি কারোর থেকে কোনো উপকার পেয়ে থাকে তার অবদান দেবে। আর ভারতবর্ষ ছাড়া, ভারতবর্ষ যখন জন্ম দিয়েছে একটা বাচ্চাকে, সেই বাচ্চাকে কিভাবে মানুষ করতে লাগে সেটা ভারতবর্ষ জানে। তাই আমি ভাবি যে এখন যেটা হয়ে গেছে সেটা নিশ্চয়ই ফিল করছে, প্রত্যেকটা মানুষ বুঝে গেছে যে একটা খুব বাজে পরিস্থিতিতে বাংলাদেশ এমনকি বাংলাদেশের পাকিস্তানের মতো শেষ মানুষজনও হয়ে হয়তো যাবে। বুঝে গেছেন কোথাও গিয়ে যে তারা 100 ধ্বংসের মুখে, তাই এখনই তাদেরকে ঘুরে দাঁড়ানোর এটাই হচ্ছে সুযোগ বা এটাই হচ্ছে সময়। 101% তারা বুঝে গেছে। তা আমি ভাবি যে এখন যে ইলেকশনটা হবে এই ইলেকশনটা ফেয়ার ইলেকশনই হবে। আপনি দেখবেন যে কোনো ধরনের, দেখুন একেবারে ফেয়ার ইলেকশন আদৌ হবে কি হবে না সেটা হয়তো আমাদের 12 তারিখের দিকেই নজর রাখতে হবে, তবে তারপরে কি হবে আমি একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বদলে কিভাবে পিছিয়ে নিয়ে যাওয়া যায় সেটা হয়তো আজকে বাংলাদেশের থেকে শিখতে হয়। আমি একটু আব্দুরদার কাছে যাব, অনেকক্ষণ ধরে আব্দুরদার রয়েছেন। আব্দুরদা, বাংলাদেশের যে পরিস্থিতি তাতে করে দিনের পর দিন দেশটা পিছোচ্ছে, কি মনে হয় 12 তারিখের পর এগোনোর কি আর সম্ভাবনা রয়েছে? যে দেখুন, আমি দাদা যে এই কথাটা বললেন, কথাটা একটু বলে তারপর আমি এই কথাটা বলছি। এখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক সাংবাদিকতা ডিপার্টমেন্টের রুবায়েত ফেরদৌস, তিনি বলেছেন গত 18 মাসে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় অর্জন হচ্ছে বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানকে স্থায়ীভাবে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা। তারা স্থায়ীভাবে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছে। তা আপনি চিন্তা করে দেখুন। এবং সিজিএস এর একটি গবেষণা রিপোর্টে গত 9 তারিখে বেরিয়েছে, কালের কণ্ঠ প্রকাশ করেছে যে বাংলাদেশের এই মবের শাসনে নির্বাচনের নিরাপত্তাহীনতায় উদ্বিগ্ন 76.5% সংখ্যালঘু বা আমাদের হিন্দু জনগোষ্ঠী বা অন্যান্য ধর্মাবলম্বী জনগোষ্ঠী। আপনি এই অবস্থাতে আপনি একটি কি করে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হবে বা সুষ্ঠু নির্বাচন হতে পারে, আসলে এটা আমাদের বোধগম্য নয়। আর আপনি যেটা বললেন যে বাংলাদেশের সাধারণ মানুষজন যারা রয়েছেন কি মনে হচ্ছে তারা কি স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যাবেন, এগোবেন? কারণ এই মুহূর্তে সেই পরিস্থিতি বা সেই মনোভাবটা আপনার থেকে ভালো হয়তো আমরা যারা ভারতবর্ষে রয়েছে কি আমি বুঝতে পারবো না। নিজেদের বাঁচার জন্য যেতেই হবে। না 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 দাদা, সেটা নিজেদের বাঁচার জন্য অবশ্যই আমরা সেই লড়াইটা করছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমাদের লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশের 17 কোটি মানুষের জন্য, সকল ধর্মাবলম্বী মানুষের জন্য একটি নিরাপদ দেশ তৈরি করা। তো সেই কাজটা আমরা, এই অবৈধ ভোটকে আমরা কোনো অবস্থাতেই আমরা গ্রহণ করি না, আমরা প্রতিহত করছি না, তবে আমরা এই ভোটকে বর্জন করছি। আমরা প্রতিনিয়ত আমাদের দলের নেতাকর্মী থেকে শুরু করে সবার সাথে আমাদের যোগাযোগ রক্ষা করছি, এবং আমরা আমাদের দলীয় নির্দেশনাও দিচ্ছি যে আমাদের লোকজন যাতে এই নির্বাচনে অংশ না নেয়। আজকেও দেখেন, আপনারা বলছিলেন যে এই নির্বাচনটা কতটা, বা আপনারা যেভাবে তারেক রহমান বা বিএনপির উপর ডিপেন্ড করছেন, আমি একটু বলি। আপনারা আজকে কুমিল্লার দেবিদ্বারে উপজেলায়, যেখানে ওই যে হাসনাত ছেলেটা আপনি আপনাকে শুধু একটাই কথা বলছি যে যদি আপনারা ভোট বর্জন করেন তাহলে আপনারা ভাবেন যে সেই আগের পরিস্থিতি এসে যাবে। সাপোজ আপনারা ভোট বর্জন করলেন, আবার মৌলবাদীরা আসলো, তাহলে কি আপনারা মৌলবাদীদের সাপোর্ট করছেন? সেটা আগে কনফার্ম করুন। আর আপনি যদি আপনারা যদি নাগরিকত্বটাকে বজায় রাখতে চান, যদি বাংলাদেশকে বাঁচাতে চান, আপনাদের তো ভোট দেওয়াটাই জরুরি। আজকে যদি একটা পার্টিকে যদি আপনারা নিয়ে আসতে চান, তাহলে আপনাদের ভোট দেওয়াটাই আমি মনে করি যে এটাই হচ্ছে আপনাদের একটা বুদ্ধিমত্তার কাজ।
আজকে বাংলাদেশে যদি একটা স্থায়ী সরকার না হয়, আপনারা ভাবতে পারছেন যে কি পরিস্থিতি হয়ে যাচ্ছে। আমি একটু হিমব্রতদার থেকে শুনবো। হিমব্রতদা, দিদি আমাকে তো কথা শেষ এত করতে দিলেন না। সহজে দেশটা ছাড়বে না। উনি চেষ্টা করবেন যে যাতে করে একটা সরকার এমন ভাবে গঠিত হয় যেটার উনি হয়তো প্রেসিডেন্ট বা কিছু হয়ে থাকবেন, কারণ উনার মাথায় যে কাজটা, যে যে খেলাটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশকে একটা ওয়েস্টার্ন উপনিবেশ তৈরি করা, এবং তার সাথে এই আমাদের সাউথ ইস্ট এশিয়াতে একটা এক্সটেনশন অফ আমেরিকান পাওয়ার, যেটা ইউজ করছে ওদের মৌলবাদী বোকামিটাকে। এবং এই অবস্থাতে দাঁড়িয়ে বাংলাদেশে যারা সুবুদ্ধি সম্পন্ন লোক রয়েছেন, যারা সেই বাংলা জাতি যে নাকি রবীন্দ্রনাথের স্ট্যাচু ভেঙে দেয়, এরা বাঙালি থাকেনি, এরা মৌলবাদিত্বতে এমন ভাবে ঢুকে গেছে যে এদের মন মানসিকতাটাই পুরোটাই হয়ে গেছে সম্পূর্ণ ভারতীয় বলবো না, ভারত এই বিদ্বেষী। আমাদের সম্পূর্ণ উপমহাদেশের যে একটা সাংস্কৃতিক জগৎ রয়েছে সেটা থেকে ওরা সরে গেছে। এবার এটাকে কাজে লাগিয়ে বাইরের দেশগুলো, বিশেষ করে আমেরিকার মতন দেশে যারা ডিপ স্টেটে আনস্টেবল কান্ট্রিজ তৈরি করে রাখে, আজকে দেখুন মধ্যপ্রাচ্যেই হোক আর আমাদের এই পাকিস্তান বাংলাদেশ যেখানেই হচ্ছে, যেখানে সরকারটা নড়বড়, যেখানে দেশটা একটা টার্ময়েলের দিক দিয়ে যাচ্ছে, সেখানেই কিন্তু ওদের লাভ। আর ভারত যখন একটা জায়গাতে দাঁড়িয়ে অগ্রসর হতে চলেছে, আর্থিকভাবে শক্তিশালী হচ্ছে, ওদের সামরিকভাবে শক্তিশালী হচ্ছে, সেখানে সব দিক থেকে যদি একটা যন্ত্রণার সৃষ্টি করা যায়, সেটাই হচ্ছে বৃহত্তর লক্ষ্য। লক্ষ্যটা বাংলাদেশের উন্নতি নয়, বাংলাদেশকে ইউজ করে ভারতকে আনস্টেবল করা। আর আজকে বাংলাদেশের যারা সুবুদ্ধি সম্পন্ন লোক রয়েছেন, ওনারা এত মাইনরিটি হয়ে গেছেন যে ওনারা ভোট দিলেও যা হবে, না দিলেও তাই হবে। তাই আমি আজকের একটু দিনে সুকান্তদার দাঁড়িয়ে কাছেও যাব। সুকান্তদা, বাংলাদেশের আজকে আওয়ামী মধ্যে লীগ মানে আব্দুরদা দাবি করছেন যে তারা ভোট দেবেন না, তারা বয়কট করবেন, বা আওয়ামী লীগ নিষিদ্ধ এই ভোটে আমরা সকলেই জানি। কিন্তু সাধারণ মানুষ কি মনে হচ্ছে এখনো পর্যন্ত, এই যে হিমব্রতদা বা অভিজিৎদা যেটা বলছিলেন বা দীপদা, সাধারণ মানুষ কি এগোবেন স্বতঃস্ফূর্তভাবে গণতন্ত্রের এই উৎসবে, কি সাড়া দেবেন নাকি না তারাও বয়কট করবেন? নিয়েছিল জায়গাটি, সেই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এই বিএনপি কিন্তু অনেক বেশি উদারমনা এবং বাস্তবসম্মত ভাবে ভাবছে। কারণ তুমি দেখে থাকবে খালেদা জিয়ার মৃত্যুর পর তারেক রহমানের সঙ্গে এস জয়শঙ্করের যে আলোচনা, সাময়িকভাবে সেটা মনেই হতে পারে যে ভারত পাশে দাঁড়িয়েছে, কিন্তু কোথাও গিয়ে কূটনৈতিক ভাবে ভারত কিন্তু বাস্তববাদী কূটনৈতিক জায়গাটা দেখতে চাইছে, যে সবচেয়ে আওয়ামী লীগের পরে যাকে বিশ্বাস করা যাবে সেটা বিএনপি। সুতরাং সেই জায়গায় তুমি দেখো ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি এবং ইএএসডি তাদের যে সমীক্ষা করেছে, তাদের দুটো ভিন্ন ধর্মী রিপোর্ট। একটা রিপোর্ট বলছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি, তারা বলছে যে জামাত এবং বিএনপি পাশাপাশি যুদ্ধ হবে, এবং যদি আসন সংগ্রহ মানে দখলের দিক থেকে ওই মোটামুটি দুজনই সমান সংখ্যক আসন দখল করতে পারে। তারপর হয়তো মানে তৃতীয় কোনো হাড্ডাহাড্ডি পক্ষ লড়াই হওয়ার সম্ভাবনা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নেয়। কিন্তু ইএসডি যেটা বলছে যে বিএনপি যেহেতু বলছে যে সবার আগে বাংলাদেশ কোনোভাবেই প্রভুত্ব মানবে না, এই যে বিএনপি যেটা নিচ্ছে স্ট্যান্ডটা, সেই স্ট্যান্ডটাতে কিন্তু মানুষ, ওখানকার মানুষ বিএনপির পাশে যাবে। এবং ভারতও চাইবে যে ভারত বিরোধিতার যে জায়গাটি জামাত এবং এই ইসলামপন্থী রাজাকার ছাত্র সংগঠন, তাদের থেকে যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে ভারত কিন্তু দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তার জায়গাটি আর একটু শক্ত করতে পারবে। কিন্তু এই মুহূর্তে যদি আওয়ামী লীগের সমর্থকরা ভোট না দেন, তাহলে কিন্তু ওই একইভাবে কোন জামাত শিবির আবার ক্ষমতায় আসবে, এবং তখন কিন্তু আরো বেশি অবস্থা শোচনীয় হয়ে উঠবে যারা সাধারণ বাংলাদেশি রয়েছে, এবং ভারতবর্ষ একজন রেসপন্সিবল নেবার হিসেবে সমস্যায় পড়বে। আর সে কারণে বিএনপির ওই সবার আগে বাংলাদেশ এবং বন্ধুত্বে হ্যাঁ, প্রভুত্বে না, এটা কিন্তু আর কিছুই না। এটা সবাইকে বোঝানো যে আমরা আওয়ামী লীগের মতো ভারতের সঙ্গে অতিরিক্ত মিত্রতা করব না। কিন্তু তুমি এটা মাথায় রাখবে যে আওয়ামী লীগের যারা রয়েছেন সমর্থক, তাদের কিন্তু ভোট দিতে যাওয়া উচিত, এবং এই গণতন্ত্রের উৎসবে সামিল হয়ে আরো বেশি করে বিএনপির হাতকে শক্ত করতে মানে হবে। জামাতের আর হাত কোনো থেকে উপায় নেই। বাংলাদেশকে বাঁচাতে গেলে এই মুহূর্তে একটাই পথ খোলা রয়েছে, সেটা হচ্ছে বিএনপি। আর সেটাতে আওয়ামী লীগ একদম। কেন, গোটা বাংলাদেশকে সেই পথে যাওয়া উচিত যদি তারা কিছুটা হলেও
বুঝে থাকেন এই পরিস্থিতিটাকে? আমি আমি আওয়ামী লীগের থেকে এই উত্তরটা নেব, তবে সুকান্ত দা যেটা বলছিলেন যে এই মুহূর্তে বা সবাই আজকের দিনে আলোচনায় প্যানেলে যারা যারা গেস্টরা রয়েছেন প্রত্যেকেই বলছেন যে এই ভোটে আপনাদের অতি অবশ্যই অংশগ্রহণের জরুরি রয়েছে, না হলে বাংলাদেশ তো আগামী দিনে জামাতের হাতে একেবারে চলে যেতে পারে। আব্দুল দা। আব্দুল দা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশের এখনো কিন্তু বেশিরভাগ মানুষ, অলমোস্ট 70% বা 80% মানুষ প্রগতিশীলতার পক্ষে এবং এখানে ধর্মান্ধতার বিরুদ্ধে। এখানে যে গোষ্ঠীটা এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে আপনার লাফালাফি করছে, তারা কিন্তু সংখ্যায় খুবই কম এবং এদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার কারণে কিন্তু তারা আজকে বেলুনের মতো ফুলিয়ে ফাঁপিয়ে তাদেরকে দেখানো হচ্ছে। বাস্তবতা চিত্র এটা নয়। তো এখানে আপনারা যেটা বললেন যে বিএনপি বা জামাত, বিএনপি কে ভোট না দিলে জামাত চলে আসবে, বিষয়টা এরকম না। আজকে বিএনপি যদি চিন্তা করতো যে এখানে সারা বছর তারা গণতন্ত্রের জন্য মায়াকান্না করেছে, তারা চিন্তা করতো যে এই রাষ্ট্রকে আমরা জঙ্গিদের কাছে তুলে দেব না, ধর্মান্ধ গোষ্ঠীর কাছে তুলে দেব না, তাহলে কিন্তু এই 18 মাসে ডক্টর ইউনূস যে অপকর্মগুলো করেছে, আমাদের শেখ হাসিনাকে তারা একটা ক্যাঙ্গারুর ট্রায়ালের মধ্য দিয়ে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে, আওয়ামী লীগকে ব্যান করেছে, আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে তারা হত্যা করেছে, আমাদের পুলিশদেরকে মেরে ঝুলিয়ে রেখেছে, আমাদের হিন্দু ভাইদেরকে আপনারা দেখছেন ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে, আমাদের কিভাবে আমাদের হিন্দু ময়মনসিংহে ছেলেটাকে কিভাবে তারা আগুনে পুড়িয়েছে, এভাবে সারা দেশেই কিন্তু একটা মবের রাজত্ব কায়েম করেছে। এগুলোতে কিন্তু তখন এই বিএনপি বলেনি। এবং আপনাদেরকে আরেকটা ব্যাপার মনে করিয়ে দিতে চাই, 2001 থেকে 2006 সাল যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তারেক রহমান ডিফেক্টো প্রাইম মিনিস্টার ছিলেন, আপনারা সেই সময় তাদের রুল দেখেছেন। আপনারা এতটা আবেগে আপ্লুত হওয়া আমার মনে হয় কিন্তু জামাতের থেকে তো ভালো। জি, হ্যাঁ, এই কথাটাই জিজ্ঞেস করছি যে আপনারা মৌলবাদীকে সাপোর্ট করছেন নাকি সুকান্ত দা কিছু বলছেন? প্রশ্নই আসে না দাদা, প্রশ্নই আসে না। তাহলে তো আপনাকে নিজেদের বাংলাদেশকে বাঁচাতে গেলে একটা, এখন যখন ইলেকশন ব্যান্ড হয়ে, এখন যখন আপনাদের পার্টি ব্যান্ড করেছে, এখন যখন ইলেকশন হচ্ছে, আপনাকে তো একটা স্থায়ী সরকারের জন্য তারিখকে সাপোর্ট করতেই লাগবে। যে নির্বাচন আমার 72-এর সংবিধানকে, যে ধর্মনিরপেক্ষতাকে, গণতন্ত্রকে, সমাজতন্ত্রকে, বাঙালি জাতীয়তাবাদকে তারা মুছে দিতে চায়, নতুন সংবিধান প্রতিস্থাপন করতে চায়, যে নির্বাচনে আমাদের মুক্তিযুদ্ধকে ওরা মুছে দিতে চায়, যে নির্বাচনে আমাদের এখানে একটা সকল ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চায়, আপনি সেই নির্বাচনে আমাদেরকে বৈধতা দিতে বলেন? দাদা, আপনি রাজনীতিটা থেকে বাদ দিন, রাজনীতি আগে নাকি জাতি আগে না দেশ আগে? আপনি যদি দেশকে আগে দেখতে চান তাহলে নির্বাচনে পার্টিসিপেট করতে হবে আপনাদের। আর আপনি যদি ভাবেন যে আমাদের রাজনীতি আগে, তাহলে আপনারা মতো ডিসিশন নিন। আগে যেরকম গভর্নমেন্ট ছিল, মৌলবাদী আসলে এখন যতটা অত্যাচারিত হচ্ছে তার থেকে অনেক বেশি অত্যাচারিত হবেন আর বাংলাদেশ শেষ হয়ে যাবে। যদি এটা আপনারা চান তাহলে নির্বাচনে অংশগ্রহণ নেবেন না। আপনারা যদি নির্বাচনে অংশগ্রহণ, শুনুন, আজকে যখন আপনাদের পার্টিকে ব্যান্ড করেছে, আপনারা ইন্ডিপেন্ডেন্ট হয়েও তো খেলতে পারেন, কেন খেলছেন না? দীপদা থেকে একটু আমি মতামত নেব। আওয়ামী লীগ বলছে যে আমরা ভোটে পার্টিসিপেট করব না, একজন বলছে যে হিন্দুদের ভোটে কোনো লাভ হবে না। তো এইভাবে যদি বাংলাদেশের প্রত্যেকটা যেগুলো মেরুদণ্ড যারা, ঠিক আছে, তারা মানে একটা দল যারা মুক্তি দিয়েছিল আর যারা একটা সম্প্রদায় যারা মানে ভিটে মাটির কারণে সেখানে থেকে গেছে এবং তারা আস্তে আস্তে সেই দেশ থেকে নিশ্চিহ্ন হতে চলেছে, বিলুপ্ত হতে চলেছে, এবং তারা শেষ কামড়ও যদি না দিতে চায় তাহলে সেটা খুবই দুর্ভাগ্যজনক। আমার মনে হয় দেখুন, কালের নিয়মে আজকের আওয়ামী লীগ আবার আসবে, আবার ফেরত আসবে বাংলাদেশে। আজকের ব্যান হয়েছে, 5 বছর পর 10 বছর পর আবার আসবে। কিন্তু তারা যদি আজকের ব্যান হয়ে যাওয়ার পরে তারা যদি আজকের মানে দেখুন, আজকে তারেক রহমান কিন্তু অনেক পরিণত, তিনি আগের মতন নয়, 2006-এর মতন উনি নন, এবং তার আজকের উনি যেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করছেন এটা কিন্তু তার পেছনে
অনেক মাথা কাজ করছে, এবং মাথা মানে কি, এই মাথাটা কিন্তু শুধু একটা ইন্ডিভিজুয়াল কোনো মাথা নয়, ঠিক আছে, এখানে রাষ্ট্র নেতারা কাজ করছে। তো উনি অনেক পরিণত হয়ে এবার কিন্তু উনি বাংলাদেশে ফিরেছেন, এবং তার পেছনে অনেক মদত আছে, এবং সেটা ভালোর দিকেই হতে পারে আমার যতদূর ধারণা। ভোট কতটা স্বচ্ছ হবে সেটা নিয়ে হয়তো সন্দেহ থাকতে পারে, কিন্তু আজকে যদি আওয়ামী সুকান্ত লীগ দা। ওনাদের পাশে নিজেদের একটা প্রচ্ছন্ন হাত বাড়িয়ে দেন, তাহলে আমার মনে হয় আগামী দিনে বাংলাদেশের সরকার হয়তো একটা স্থায়ী সরকার এবং শক্তিশালী সরকার দেখতে পারে। একেবারে সুকান্ত দা। কথা সূত্র ধরেই বলতে চাই, দেখো তারেক রহমান যে হাওয়া মহল থেকে সমান্তরাল সরকার চালাতো, সেই তারেক রহমান কিন্তু এখন আর নেই। তাকে যেমনটা দীপদা যতটা আমরা বলছিলেন। টিভির পর্দায় দেখতে পাচ্ছি, ও অত্যন্ত পরিশীলিত। সেই জায়গায় দাঁড়িয়ে আমি এটা বলতে চাইছি যে আওয়ামী লীগের আসা বা না আসা এখন তো এটা সম্ভব নয়। সুতরাং সেটা অনুঘটকের মতো আওয়ামী লীগের যারা রয়েছে সমর্থক, তারা বিএনপিকে জেতাতে পারে। কারণ যেটা তুমি দেখো, জামাত যদি চলে আসে তাহলে হিন্দু নিধন কেন? যে কোনো ভাবে বাংলাদেশকে যেটা ওদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমি একটা উদাহরণ দিচ্ছি, 3 আসিফ, একজন গায়ক আসিফ, একজন উপদেষ্টা আসিফ, আরেকজন হচ্ছে ওই যে বাল্যখিল্য করা উপদেষ্টা আসিফ। 3 আসিফ মিলে বাংলাদেশকে আজকে ওয়ার্ল্ড কাপে খেলতে দিল না। তাহলে তুমি বুঝতে পারছো, যারা এটা করতে পারে তারা বাংলাদেশের মানে সাধারণ মানুষের জনজীবনকে বিপর্যস্ত করে দিতে পারে। সুতরাং বিএনপিকে একটা কথা লাস্ট একটা অ্যাড করবো, অ্যালান অক্টাভিয়াম হিউম, তিনি কংগ্রেসকে যখন তৈরি করেছিলেন তখন কিন্তু তিনি বলেছিলেন সেফটি ভালভের কাজ করবে। ধরুন না বিএনপি কে সেফটি ভালভের মতনই, প্রেসার কুকারের সেফটি ভালভের মতো কাজ করুক, তাতে তো অন্তত স্থিতাবস্থা বজায় থাকবে। একেবারে তাই। আমার সময় যেহেতু শেষের দিকে আসছে, আমি একটু হিমব্রতদার থেকে উত্তর নেব। পরিষ্কার যে আজকের স্থিতিতে দাঁড়িয়ে আওয়ামী লীগ বলছে ওনারা ইলেকশন বয়কট করবেন। কারণ কথাটা হচ্ছে এই ইলেকশনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই যে অভ্যুত্থান বলা এবং সেই চার্টার যেটা ওরা করেছে ওটাকে ওরা পাশ করিয়ে নিতে চাইছে। আজকে যদি আওয়ামী লীগ এই ইলেকশনে পার্টিসিপেট করে না, তাহলেও দেখা যাবে যে একটা বৃহৎ সংখ্যক লোক ওদের নিজের চয়েসের গভর্নমেন্ট হয়তো নিয়ে আসবে। এখানে তারিখ কতটা পরিপক্ক হয়েছেন সেটা ডিপেন্ড করবে উনার পার্শ্ববর্তী প্রেসার পয়েন্টগুলো কি আছে তার উপরে। উনি ইন্ডিপেন্ডেন্ট হয়ে একটা সরকার চালাতে পারবেন, হয়তো উনার মাথায় এটা রয়েছে কি বাংলাদেশকে একটা ইন্ডিয়া ফার্স্ট, আমেরিকা ফার্স্ট, এবার বাংলাদেশ ফার্স্ট, এটা একটা ফেনোমেনন, এটাকে করে এগিয়ে যাওয়াটা উচিত। কিন্তু কতটা উনি সফল হবেন সেটা ডিপেন্ড করছে উনার ইন্ডিপেন্ডেন্স অফ গভর্নেন্সের উপরে। কারণ যিনি এখন বসে আছেন কেয়ারটেকার চার্জে, ডক্টর ইউনূস, উনি কিন্তু চাইবেন সেই মৌলবাদী ধারাটাকে ধরে রাখতে। ঠিক। তাই উনি সেই সরকার যেটা গঠিত হবে সেটাকে তিনি কতটুকু ফ্রি এবং ফেয়ার হতে দেবেন সেটাই একটা সেটা এখন একেবারে প্রশ্ন চিহ্ন বড়সড় হয়ে প্রশ্ন, দাঁড়াচ্ছে। এবং সেদিকে আমরা তাকিয়ে নিশ্চয়ই। থাকবো অবশ্যই। আমাদের আলোচনাও শেষ করতে হবে আজকে এখানেই, এবং যদিও শুধু আজকে নয়, আগামী কাল আমরা থাকবো একইভাবে বাংলাদেশ ইস্যু নিয়ে, এবং পরশুদিন যেহেতু ভোট রয়েছে, কি হবে বা পরবর্তীতে কি হতে চলেছে সে নিয়ে থাকবে আমাদের আলোচনা। আজকে আমি প্রত্যেককেই জানাচ্ছি ধন্যবাদ এই আলোচনাতে নিউজ লাইভ বাংলার স্টুডিওতে এতক্ষণ থাকার জন্য অভিজিৎ দা, এবং তার সাথে আমি বাকি বেচারা প্যানেলে এই মুহূর্তে রয়েছেন ভার্চুয়ালি, আমি প্রত্যেকেই ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের পরিস্থিতি এবং বাংলাদেশ কোন পথে রয়েছে সেই সবটাই হয়তো 12 তারিখের পর কিছুটা হলেও পরিষ্কার হবে। সেদিনই ভোট, সেদিনই রেজাল্ট, কোন দিকে যায় বাংলাদেশের জনতার রায়, আমাদের নজর থাকবে অবশ্যই। তবে আজকের সাফ কথা শেষ করতে হবে এখানেই। পরবর্তীতে দেখুন সংবাদ।